সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন? এই সংস্কার করলে তো 3 মাস লাগে। দেন তো দেখি আমাকে কোনটা দিবেন, আমি 3 মাসে পারি কিনা দেখি, বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন, এরা 3 মাসে পারে কিনা দেখেন। আপনারা এটাকে 3 বছর লাগাইতে চাচ্ছেন কেন? এর অর্থ হইল গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে, সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান। বড় বড় কথা বললেন না। এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বইলা আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে, লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মুখে নির্বাচনের একটা সম্ভাব্য সময় শুনতে পেলাম। এটা বলার সঙ্গে সঙ্গেই আবার শুনতে পেলাম যে শেখ ইউনূস সাহেব যাদের মাধ্যমে চলেন, খুবই দুর্ভাগ্যজনক ভাবে উনি বলে ফেলেছিল যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, এবং সারা পৃথিবীতে উনি বলার চেষ্টা করেছেন ছাত্ররাই এই সরকারকে পতন করছে এবং আগামী দিনে ছাত্ররাই দেশ গড়বে। এই কথাটা বলতে গিয়ে উনি কাউকে কাউকে আবার মেন্টর বা মাস্টার মাইন্ড ইত্যাদি জাতিসংঘ পর্যন্ত দেশের বাইরেও বলে ফেলেছে। এবং উনি প্রায় উনি এমনও বলেছেন ছাত্ররা আমাকে বসিয়েছে, আমাকে ওরা যেদিন বলবে সেদিন চলে যাবে। ছাত্রদের মূল সংগঠনের নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এটার প্রধান ব্যক্তিদের নাম হলো সমন্বয়ক। এটা বাংলাদেশের ডিকশনারিতে খুব রক্তিম অক্ষরে লেখা থাকবে, স্বর্ণালী অক্ষরেও লেখা থাকতে পারে সমন্বয়ক। আবার অনেকে বলে সমন্বয়ক। তো এই যে সমন্বয়ক অথবা সমন্বয়কেরা, আমি দেখলাম তারা সঙ্গে সঙ্গে বলে ফেললো কিসের ইলেকশন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি কেউ ইলেকশনের কথা বলে তাকে আমরা গণশত্রু হিসাবে আমরা বিবেচনা করব। মানে ইলেকশন যে কথা যে বলবে সে হবে গণশত্রু। কাঁদবো না হাসবো, রাগ করবো না খুশি হব বুঝি না, কিন্তু এইসব পোলা পানে যে নাবালক পোলা পানে এইসব কথা বললে পরে মনে হয় ধরুনি তুমি ঢিলা হও, আমি মাটির নিচে ঢুকে যাই। ইলেকশনের কথা বললে গণশত্রু হবে। এবং তারা যে এই কথাটা বলেছে এবং যে হুমকিটা দিয়েছে, এই হুমকির কারণে ইউনূস সাহেবের একজন আছে, তার নাম পিয়ারু না পিয়ে, উনি তার নাম বোধ শফিক আলম সাহেব, মহাজ্ঞানী একজন মানুষ। এখানে আমি দেখতেছি কাউকে কাউকে বলা হচ্ছে সক্রেটিস, কাউকে কাউকে বলা হচ্ছে অ্যারিস্টটল। তো এইসব অ্যারিস্টটলরা বলতেছে না না, এই যে প্রথম দিকে না, ডিসেম্বরের শেষ দিকে, 25শে ডিসেম্বর না, জুন মাসে 26-এর ইলেকশনটা হতে পারে, হতে পারে উনি বলতেছে, যেন ইউনূস সাহেব বলেন। তো এই অবস্থায় তারা একটা, উনি বলতেছেন জুন মাস 26-এর জুন। আর এই যে সমন্বয়করা যারা ইউনূস সাহেবকে মনে করে বৈরাম খা, এবং ইউনূস সাহেব দায়িত্ব নিচ্ছে দেশের সম্রাট আকবর তৈরি করার। কে যে সম্রাট আকবর আমি বুঝতেছি, তবে আস্তে আস্তে আমি বুঝতে পারবো সম্রাট আকবর হিসাবে কাকে তিনি প্রতিষ্ঠিত করতেছে। তো তারা বলতেছে যে বিচারের আগে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার তো হইতে গেলে, আমি আইনজীবী হিসাবে বুঝি বাবর সাহেবের বিচারটা শুরু হয়েছিল 2008 সনে, প্রাথমিক রায় হলো 2014 সনে, প্রাথমিক রায় যাবজ্জীবন অথবা ফাঁসি কারো কারো। তারপরে 10 বছর গেল, হাইকোর্টে আর শুনানি হইল না। হাসিনা সরকার যখন চলে গেল তখন শুনানি হয়ে তাড়াহুড়া করে মাত্র হাইকোর্ট পাস করলো 10 বছরে। 8 থেকে 24, এটা হলো 16 বছর। আরো যদি এপিলেট ডিভিশনে যায়, আরো কমপক্ষে মিনিমাম 2 বছর ধরি, তাইলে 18 বছরে একটা মামলার চূড়ান্ত সিদ্ধান্ত হয় বা জাজমেন্ট হয় বা বিচার হয় এবং ফাঁসি হয়। তারপরও রয়ে গেল প্রেসিডেন্ট, তার মাফ করার ব্যাপার ট্যাপার ইত্যাদি। এই 18 বছর যদি অপেক্ষা করতে হয় আমাদেরকে একটা ইলেকশনের জন্য, হাসিনার কবে ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে তার দলে, এরপরে আমরা ইলেকশন করব, তারা কি 18 বছর বিনা ভোটে ক্ষমতায় থাকতে চায় কিনা?
হ্যাঁ, তারা থাকতে পারে, তারা যেভাবে কথাবার্তা বলে এই ধরনের হাইজ্যাকিং কথাবার্তা, আমি তাদেরকে হাইজ্যাকার বলবো না, কিন্তু কথাবার্তা তারা সমস্ত ব্যাপারটাকে হাইজ্যাক করে নিয়েছে। বাংলাদেশে তারাই কিন্তু সব না। 1.5 মাসের আন্দোলনে যদি নেতা হয়ে যায়, তো 1.5 মাসের আন্দোলন তো একটা ধানই পাকে না, 1.5 মাসে তো একটা ফলই পাকে না, একটা কলা পাকে না 10 মাসে। আপনার 1.5 মাসে 1 মাস, জুলাইয়ের 5 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশকে সব জয় করে ফেলছেন, আর কেউ কিছু করে নাই, আপনারাই জয়ী হয়ে গেছেন। এগুলো শুনলে পরে নিজের প্রতি ঘৃণা আসে, তাদের প্রতি না। ইলেকশনটা ওনারা দিতে চাচ্ছেন না, কারণ ইলেকশনটা দিলে পরে কি হবে ওনারা জানেন। ওনাদের জনপ্রিয়তার যে বেরোমিটার, এই বেরোমিটার ওনারা না জানেন, ওনাদেরকে হয়তো বা কোথাও থেকে বলা হয় যে আরো অপেক্ষা করতে হবে 10 বছর, তারপরে তোমরা এখন 23 বছর হয়েছে, এখন তোমাদের বয়স 33 বছর হইলে পরে সম্রাট আলেকজান্ডার যেমন বিশ্বজয় করছিল, গ্রেট আলেকজান্ডার, তোমরা বোধহয় 33 বছরের গ্রেট আলেকজান্ডার হইবা, অপেক্ষা। কাজে তারা ইলেকশনটাকে দিতে চায় না, কিন্তু একজন দিতে না চাইলে ইলেকশনটা হবে না তা কিন্তু নয়। বাংলাদেশের ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। আমি সবসময় একটা কথা বলি, এই বাংলায় শুধু পেলি চামেলি আর জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত দেব ফুটে। আমি সবসময় আমার বক্তব্য দেবো, এদেশে একটু কোকিল ডাকে না, রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই যারা বাংলাদেশকে চিনে না তাদের জন্য ভিন্ন কথা, কিন্তু ইলেকশন না দিয়ে তারা পারবে এটা আমি মনে করি না। আমি মনে করি ফেব্রুয়ারি মাস থেকে এটা বুঝে যাবে ইলেকশন তারা কবে দিবে এবং কবে দেশে ইলেকশন হবে। তবে ইলেকশন যত দ্রুত হয় ইউনূস সাহেব বেঁচে যাবে, বাংলাদেশ বেঁচে যাবে। আর ইউনূস সাহেব ইলেকশন না দিয়ে তার সরকার যত বেশি বিনা ভোটে ক্ষমতায় থাকতে যাবে, দুর্ভাগ্য তাদের জন্য অপেক্ষা করছে, এটা আমি মনে করি। এবং সেই দুর্ভাগ্যটা শেখ হাসিনার চেয়ে খুব কম হবে এটা আমি মনে করি। কাজে ইলেকশন বাংলাদেশের মানুষ আনবে, এবং যদি বাংলাদেশের মানুষকে যদি আন্দোলন করে ইলেকশন করতে হয়, তো ইউনূস সাহেবদের কপালে দুঃখ আছে। এই যেটা আমি চাই না, আমি চাই ইউনূস সাহেব সবচেয়ে সফলতার সঙ্গে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি নিজের যে বিশ্ব ব্যক্তিত্ব এটা উনি নিজেকে প্রমাণ করুন, এটা আমি মনে করি। রিদওয়ানা হাসানদের পারিবারিক মুক্তিযুদ্ধের ইতিহাসটা খুব সুখকর ইতিহাস না। উনি যদি বলেন যে উনাকে আসতে হয়েছে 53 বছর পরে, উনার কাছ থেকে আমরা কিছুই চাই না। উনি কে? উনি ঠিক করে দিব আমাদের কে উনি, হয়েছি হোয়াট কন্ট্রিবিউশন শি হ্যাজ গট ফর দ্য নেশন। এই তার কখনো উনি কবে রাজনীতি করছেন? ও কিছু এনজিও করছেন, আর কিছু ওই যে বিদেশি পুরস্কার পাইলে পরে মনে করেন যে মহান ব্যক্তি হয়েছেন, তা না। কিন্তু উনি ওই দিনের কথাটা আমার মনে হয়েছে রাজনীতিবিদদেরকে উনি খুব ছোট করছেন। আর রাজনীতিবিদরা আছে বলে তো রিদওয়ানা হাসান, রাজনীতিবিদরা ছিল বলে তো দেশটা স্বাধীন হয়েছিল। আপনি রিদওয়ানা হাসান হয়েছেন, ভুল ত্রুটি রাজনীতিবিদদের যাই থাক, এখন আইছেন আপনি ঠিক করে দিয়ে বলে আপনার ঠিক চাইটাই না, এনতা বিদায় অন ইলেকশন দিয়া। নাইলে ইলেকশন করে দেখেন হবিগঞ্জের হেড কোয়ার্টারে আপনি তো মহিবুল হাসান সাহেবের মেয়ে, আমি ওনাকেও চিন্তা, কয়টা ভোট পান দেখেন, জামানতটা বাঁচে কিনা। যে আপনি ঠিক করবেন কি, আগে ভোটটা করে আসেন, হবিগঞ্জের মানুষকে জিজ্ঞাসা করেন যে আমি রিদওয়ানা হাসান, মহিবুল হাসান সাহেব আমার বাবা ছিলেন, অমুক ছিলেন তমুক ছিলেন, আমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে, ইলেকশন করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পান। কাজে এত বড় বড় কথা, এত অহংকারী কথা বলেন না যে আমাদেরকে কেন আসতে। উনি করতে চাইছে, আসমান থেকে আইছে না, উনি ইউনূস সাহেবের দয়ায় আসছে, এনজিওদের দয়ায় উনি আসছে। ইউনূস সাহেব যদি বলতো যে উনার যিনি, ইউনূস সাহেবকে যিনি ভাত রান্না করে খাওয়া, তাকেও উনি উপদেষ্টা করবেন, ইউনূস সাহেব পারতো। যারা আজকে উপদেষ্টা তাদের ইতিহাসটা করে সাংঘাতিক কিছু গ্লোরি আছে, এটা ঠিক না। কাজে এত অহংকারী কথা রিদওয়ানা হাসান বলবেন এটা আমি আশাও করি নাই কোনোদিন, যে 53 বছর পরে আমাদেরকে আসতে হইলো কেন, রাজনীতিবিদরা ঠিক করতে পারে নাই বলে। আরে পারে নাই মানে রাজনীতিবিদরাই তো এই দেশটা এই পর্যায়ে নিয়ে আসছে। হইতে পারে গণতন্ত্রের জন্য শেখ হাসিনা যা করছে সর্বনাশ করছে, সর্বনাশ করছে, ফ্যাসিজম করছে, হইতে পারে সেটা, কিন্তু দেশটা আজকে যে আপনি এত সুন্দরভাবে এত বড় বড় কথা বলেন, এইসব তো বাংলাদেশের স্বাধীনতার জন্যই হয়েছে। আর বাংলাদেশের স্বাধীনতাটা তো এই দেশের রাজনীতিবিদরাই করছিল, আপনার বাপে তো করে নাই, আপনার বাপ তো বিরুদ্ধে ছিল। আমি খুব স্পষ্ট ভাবে কথাটা বললাম।
এটা যদি চ্যালেঞ্জ করতে হয় উনি চ্যালেঞ্জ করতে পারেন আমার সঙ্গে। সংস্কারের নাম নিয়ে আপনারা ইলেকশনকে দীর্ঘায়িত করছেন কেন? এই সংস্কার করলে তো 3 মাস লাগে। দেন তো দেখি আমাকে কোনটা দিবেন, আমি 3 মাসে পারি কিনা দেখি, বা আমাদের কিছু লোক আমি সাজেস্ট করি যে এদেরকে দেন, এরা 3 মাসে পারে কিনা দেখেন। আপনারা এটাকে 3 বছর লাগাইতে চাচ্ছেন কেন? এর অর্থ হইল গদিটা খুব তুলতুলে লাগে এবং খুব শীতের দিনে খুব আরাম গরম লাগে, সেটাতে বসে থাকতে চান এবং বড় বড় কথা বলতে চান। বড় বড় কথা বলেন না। এই দেশটা কিন্তু আমরা যুদ্ধ করে সৃষ্টি করছি বলে আপনাদের এই মন্ত্রিসভার মধ্যে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কিন্তু খুঁজলে, লাইট দিয়ে খুঁজলে একজন মুক্তিযোদ্ধা পাওয়া যেত না, এক্সেপ্ট মিস্টার মুক্তিযোদ্ধা মন্ত্রী, তার নাম হলো জনাব ফারুকী আজম। এর বাইরে কাউকে খুব বেশি পাওয়া যাবে বলে মনে করি না। কারণ মুক্তিযুদ্ধ যখন হয় আপনাদের তখন ওই যে যিনি থিঙ্ক ট্যাঙ্ক, যিনি জনাব আসিফ নজরুল, তার বয়স আছিল 5 বছর। কাজে অত বড় বড় কথা বললেন না তো। আর যে ছেলেরা বড় বড় কথা মুক্তিযুদ্ধরা বলে, সেই সময় তার বাপের জন্ম হয়েছে কিনা, মার জন্ম হয়েছে কিনা, এইটা নিয়েও আমারও হয়েছে। আর হয়ে থাকলো মার সাথে বাপের দেখা হয়েছে না, তাদের বিয়ে শাদী তখনও হয় না। কাজে মুক্তিযুদ্ধ নিয়ে, দেশ নিয়ে বড় কথা বলে না। দেশটা আমরা সৃষ্টি করছি, হইতে পারে আমরা ভুল ত্রুটি করছি রাজনীতিবিদরা, সব আপনারা করে ফেলছেন তা না। আপনারা কি করছেন এটা আমরা জানি, এনজিও করে, এই করে, ওই করে, আমরা তাও জানি। আর এখন কি করতেছেন, কার চেহারা টমেটোর মতো লাল হইতেছে, তুলতুলে হইতেছে, এই জিনিসগুলো বলি, কার কথা কই প্রতিবাদ করেন না কেন? তৃতীয় মাত্রায় বসে জনাব দিল্লুর রহমানের মতো সাংবাদিক যেভাবে বলে, যে অভিযোগ গুলা করে, তার উত্তর দেন না কেন? কেন আজকে বলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াসের মতো, হুসেনের মতো সাংবাদিকরা কেন বলে শত শত কোটি টাকার কালো টাকার ডিল হচ্ছে? আমি বলি না, আমি বলবো না কোনোদিন আপনাদের বিরুদ্ধে, বলে কেন? কাজে সব সত্য ঠিক না, সব মিথ্যা সেটাও ঠিক না। রাজনীতিবিদরা সব খারাপ করছে এটাও ঠিক না। খারাপ করলে পরে এই দেশে প্রথম বাজেট ছিল 753 কোটি টাকা, এখন এটা 7 লক্ষ কোটি টাকায় দাঁড়াইতো না রাজনীতিবিদরা সব খারাপ করলে। এটা আপনারা করে দেন নাই। কাজে রিজন হাসান যে কথাটা বলছি, কথাটা তার উদ্ধ করা উচিত। আমরা আসছি আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য। আমাদেরকে কেন আসছিল? আপনি কে? আপনাকে তো ইউনুস সাহেব আনছে, এবং এটা পিনাকি ভট্টাচার্য বলে কেন আপনাকে আনছে, কোন কোটার থেকে আপনাকে আনছে? আমি তো